আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ ময়মনসিংহ। তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তোমরা জানো যে আমরা এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এই অধ্যায়টি পড়তেছিলাম এবং এই অধ্যায়ের বেশ কিছু টপিক আমরা ইতিমধ্যে শেষ করেছি, রাইট? তো আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং আজকে ইউটিউবে যারা আমার এই লাইভ ক্লাসটি দেখতেছো, তোমাদের কাছে অনুরোধ, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবে, যাতে আমি হিসাব বিজ্ঞানের আরো বেশ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আর আমার এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে তোমরা হিসাব বিজ্ঞান এবং ফিনান্স দুটো বিষয়েরই খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক তোমরা পাবে, চ্যাপ্টার ওয়াইজ ওখানে সাজানো আছে। তোমরা দেখে ওখানে যাও, গিয়ে দেখে নিতে পারবে। কেমন? তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি বন্ধুরা। আমরা আজকে যেই টপিকটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তা হলো হিসাব সমীকরণের উপাদানে প্রভাব। এন্ড আমি তোমাদেরকে বলতে চাই যে দিস ক্লাস is not important not only for SSC level but also this class is equally important for SSC level business studies student, অর্থাৎ ব্যবসায় শিক্ষায় শাখায় যারা আমাদের শিক্ষার্থীরা আছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনগুলো আমরা অনেক সময় প্রবলেমে পড়ি আমাদের না বোঝার কারণে। তাই আমি বিশ্বাস করি হিসাব সমীকরণের উপাদানের প্রভাব এই টপিকটি নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যদি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে শেষ পর্যন্ত দেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে হিসাব সমীকরণে উপাদানে প্রভাব আমরা কিন্তু এই বিষয়টা আজকে পড়তে যাচ্ছি, রাইট? তবে এই বিষয়টি পড়ার আগে আমাদেরকে আবারও আমি একটু তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই যে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তা হলো হিসাব সমীকরণ। তোমরা স্ক্রিনের ওই যে উপরে দেখো, উপরে দেখতে পাচ্ছ এখানে হিসাব সমীকরণটা দেওয়া আছে, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে হলো a ইকুয়ালস টু l প্লাস ওই, যেটা আমরা জানি। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপাদানে প্রভাব, এই উপাদানের প্রভাবগুলো আমাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম বোর্ডে দেখবা এখান থেকে প্রতি বছরই একটা কোশ্চেন আসে এবং ওই কোশ্চেনগুলো যাতে আমরা অ্যান্সার দিতে পারি তার জন্য আমি আজকের ক্লাসটি স্পেসিফিকলি তোমাদের জন্য ডিজাইন করেছি। তাহলে আমি হিসাব সমীকরণ কি এই বিষয়টি নতুন করে আর বোঝানোর কিছু নেই, কারণ তোমরা ইতিমধ্যে আমার লেকচার থেকে জেনেছো যে হিসাব সমীকরণ কি, উপাদানগুলোর ব্যাখ্যা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আর যারা ওই ক্লাসটি মিস করেছো আমি তাদেরকে অনুরোধ করব তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর আমার স্পেশাল 2টা ক্লাস আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হিসাব সমীকরণ অর্থাৎ a ইকুয়ালস টু l প্লাস ওই বিশ্লেষণের মাধ্যমে খুব সহজেই হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব নির্ণয় করতে পারি। আমরা অলরেডি জানি যে আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন a মানে অ্যাসেটস ইকুয়াল টু l মানে দায় আর ওই মানে মালিকানা সত্ত্ব। এই বিষয়টা কিন্তু আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে আছে। তো এই বিষয়টি আমি নতুন করে আর আমি তোমাদেরকে কিছু বলছি না, তোমরা জানো। তো এখানে এই যে সম্পদ, দায় আর এই যে মালিকানা সত্ত্ব, তোমরা একটু নিচে দেখো, মালিকানা সত্ত্ব যেটাকে আমরা বলছি, এই মালিকানা সত্ত্ব যদি আমরা ভাঙি, মালিকানা সত্ত্ব ভাঙলে আমরা 4টা আইটেম পাই: আয়, মূলধন, ব্যয়, উত্তোলন। মালিকানা সত্ত্ব ভাঙলে আমরা 4টা আইটেম পাই: আয়, মূলধন, ব্যয়, উত্তোলন। তাহলে আমরা যদি এই হিসাব সমীকরণের উপাদানগুলোকে মিক্স আপ করি, সব উপাদানগুলোকে যদি এখন আমরা মিক্স আপ করি, তাহলে এখানের এই 4টা আর এখানের 2টা সব যদি আমরা মিক্স আপ করি, তাহলে আমরা হিসাব সমীকরণের 5টা উপাদান পাবো।
আর আমাদের আজকের ক্লাসটাই হলো এই হিসাব সমীকরণের উপাদানের উপরে কি কি প্রভাব, অর্থাৎ কোন উপাদানটা বৃদ্ধি পাচ্ছে, কোন উপাদানটা হ্রাস পাচ্ছে, এটা আমাদেরকে ছক আকারে দেখাতে হবে। তাহলে সেই 5টা উপাদান মনে রাখার জন্য আমি একটা ছন্দ বলছি, ছন্দটা তোমরা ভালো করে খেয়াল করো। আয় বেড়া স্বামী, ছন্দটা হলো আয় বেড়া স্বামী। মানে ধরো একজন স্ত্রী লোক, মানে একজন মহিলা তার হাজবেন্ডকে কথা বললো, সে না শুনে না, তো ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠছে, ট্রেন ছেড়ে দেবে, তো স্ত্রী ট্রেনে উঠে গেছে কিন্তু তার স্বামী এখনো ট্রেনে উঠছে না। তখন স্ত্রী চেঁচাই চেঁচাই বলতেছে, আয় বেটা স্বামী, আয় বেটা স্বামী। এই আয় বেটা স্বামী এটাই হলো হিসাব সমীকরণের সেই 5টা উপাদান। আয়, আমরা যদি হিসাব সমীকরণের উপাদানে আয় মানে হলো রেভিনিউস বা আয়, বেড়া, বেড়া মানে হলো ব্যয় ও দায়, বেড়া মানে হলো ব্যয় ও দায়। আয় বেড়া স্বামী, স্বামীতে হলো সতে হলো সম্পদ, আর মতে হলো মালিকানা সত্ত্ব। তাহলে আমরা 4টা হিসাব সমীকরণ খুব সহজেই বুঝতে পারলাম। এই যে সরি, আমরা হিসাব সমীকরণের যে 5টা উপাদান, তাহলে এই 5টা উপাদান আমরা সহজেই বন্ধুরা মনে রাখা শিখেছি। কিভাবে সেই 5টা উপাদান, হিসাব সমীকরণের 5টা উপাদানকে মনে রাখার উপায় হলো আয় বেড়া স্বামী, আয় ব্যয় দায় সম্পদ মূলধন, রাইট? এই হিসাব সমীকরণের এই 5টা উপাদানের উপর প্রভাব দেখাতে হবে, অর্থাৎ লেনদেন অনুযায়ী আমাদের হিসাব সমীকরণের কোন উপাদান হয় বাড়বে, কোন উপাদান হয় কমবে, সেটাই আমাদের ছক আকারে আমরা সুন্দর করে দেখাবো। কেমন বন্ধুরা? তাহলে তোমরা ভালো করে খেয়াল করো আমি কিভাবে বিষয়গুলো তোমাদেরকে বোঝাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, আর তা হলো যে হিসাব সমীকরণের উপাদানগুলোর একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক আছে, অর্থাৎ একটা হ্রাস বৃদ্ধির দ্বারা অন্য একটি কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। অর্থাৎ এই হিসাব সমীকরণের উপাদানগুলো লেনদেনের মানে মানে লেনদেনের মানে লেনদেন যেগুলো, সেই লেনদেনের কারণে এই হিসাব সমীকরণের উপাদানগুলোর কোনোটা বাড়তে পারে, আবার কোনোটা বাড়লে আরেক উপাদান কমতে পারে, আবার দেখা যায় কোনোটা বাড়লে ওই উপাদানই বাড়তে পারে, আবার কোনোটা কমলে আরেক উপাদান কমতেও পারে বাড়তেও পারে। তো এখন স্ক্রিনে তোমরা যেটা দেখছো এটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এটা যদি আমরা না বুঝি তাহলে হিসাব সমীকরণের উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক আমরা বুঝতে পারবো না। তাহলে প্রথমে দেখো কি আছে, একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে, একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। যেমন আমি উদাহরণস্বরূপ এখন বলছি, আসবাবপত্র কেনা হলো। কি বললাম বন্ধুরা? আসবাবপত্র কেনা হলো। এই যে আমি তোমাদেরকে বললাম আসবাবপত্র কেনা হলো, এই আসবাবপত্র কেনার দ্বারা কি হলো? এ মানে আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাইলো, রাইট? আবার আসবাবপত্র কেনার কারণে নগদ সম্পদ হ্রাস পাইলো। তার মানে এখানে হিসাব সমীকরণের এ উপাদানের উপরে প্রভাবটা ফেলছে। কোন উপাদানের উপর প্রভাবটা ফেলছে বন্ধুরা? এ উপাদানে। হিসাব সমীকরণের এই লেনদেনের এই ঘটনাটি দ্বারা, এই যে ঘটনাটি দ্বারা সরি এই লেনদেনটি দ্বারা হিসাব সমীকরণের এ উপাদানের উপর প্রভাব ফেলছে। এ বৃদ্ধি পেয়েছে, এ হ্রাস পেয়েছে। আমরা যদি এখন দ্বিতীয় লেনদেনটা দেখি, যে মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কিরকম? ধরো তুমি পাওনাদারের টাকা পরিশোধ করেছো, তাহলে পাওনাদারের টাকা পরিশোধ করেছো, নগদ টাকা হ্রাস পাইছে, নগদ টাকা দিয়ে পাওনাদারের তার পাওনা টাকা তুমি পরিশোধ করেছো, তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে মানে কি? নগদ টাকা হ্রাস পেয়েছে মানে হলো তোমার এ হ্রাস পেয়েছে। আবার পাওনাদার একটি দায় ছিল, পাওনাদারের পাওনা টাকা তুমি পরিশোধ করে দিয়েছো, তার মানে এখানে দায় হ্রাস পেয়েছে মানে এল হ্রাস পেয়েছে। এই লেনদেনটা যদি আবার অন্যভাবে আমি বলতে পারি, তুমি বেতন প্রদান করেছো, you occurred a expense for salaries, you paid your
followers or subordinates or your office staff for their salaries, অর্থাৎ তুমি তাদেরকে স্যালারি দিছো, বেতন দিছো। তাহলে বেতন এখানে একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে বেতন ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, তাহলে ওই হ্রাস পেয়েছে। আবার বেতন বাবদ তুমি কি পরিশোধ করেছো? নগদ টাকা পরিশোধ করেছো, তার মানে এখানে এ হ্রাস পেয়েছে। আবার অন্য রকম উপাদানে অন্য প্রভাব পড়তে পারে, যেমন মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। যেমন তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো, ইউ হ্যাভ টেকেন এ লোন ফ্রম, ইউ borrowed লোন ফ্রম ব্যাংক। তাহলে আফটার সাম ইয়ার্স অর আফটার সাম ডেজ ইউ হ্যাভ টু রিপে দিস লোন টু ইউর ব্যাংক। অর্থাৎ তুমি লোন নিয়েছো, এই লোনের টাকা আবার তোমাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে, রাইট? তাহলে তোমার এখানে একটা দায় বাড়ছে, মানে এল বাড়ছে। আবার লোন বাবদ তুমি কি পেয়েছো? নগদ টাকা পেয়েছো, তার মানে নগদ মানে এ বাড়ছে, সম্পদ বাড়ছে। এ উপাদানটি বৃদ্ধি পেয়েছে, আবার এল উপাদানটি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই লেনদেনটা অন্যভাবে আমি যদি বলি যে রহিম সাহেব তার ব্যবসায়ে 5,000 টাকা মূলধন বিনিয়োগ করেছে, তাহলে এখানে ব্যবসায় নগদ টাকা মানে এ বৃদ্ধি পেয়েছে, রাইট? আবার এই যে আমি যে টাকার কথা বললাম যে 10,000 টাকা, এই 10,000 টাকা কে দিয়েছে? এই 10,000 টাকা অবশ্যই ব্যবসায়ের মালিক মানে রহিম সাহেব দিয়েছে। তাহলে রহিম সাহেব যেহেতু ব্যবসায়ের মালিক, তিনি এই টাকাটা দিয়েছেন, তার মানে আমরা বলতে পারি ব্যবসায়ের মালিক ব্যবসায় মূলধন দিয়েছেন, তার মানে ওই বৃদ্ধি পেয়েছে। তার মানে এই লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের এও বৃদ্ধি পেয়েছে, আবার ওই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এর পরেরটা আমরা দেখি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়বে কিন্তু মোট দায় কমবে। কিরকম? ধরো ব্যবসায়ের একটি দেনা মালিক নিজে পরিশোধ করেছে, অর্থাৎ পাওনাদারকে মালিক পরিশোধ করেছে, ব্যবসায়ের পাওনাদারকে মালিক পরিশোধ করেছে। তাহলে এখানে পাওনাদার, ব্যবসায়ের পাওনাদার ছিল যারা, ব্যবসায়ের পাওনাদার যারা ছিল, এরা ছিল ব্যবসায়ের দায় মানে এল। এখন মালিক সেই পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছে, তার মানে ব্যবসায়ের এল উপাদানটি কমে গেছে। এট দ্য সেম টাইম এই যে পাওনাদারের টাকা, এটা কার দেওয়ার কথা ছিল? মালিকের দেওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এই টাকা মালিক নিজে দিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যবসায়ের পাওনা টাকা মালিক নিজে পরিশোধ করেছে। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে মালিক ব্যবসায় ইনভেস্ট করেছে, রাইট? তাহলে ব্যবসায় মূলধন মানে ওই উপাদানটি বৃদ্ধি পেয়েছে। আবার মালিকানা সত্ত্ব হ্রাস পেলে মোট দায় বৃদ্ধি পেয়ে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কিন্তু মোট দায় বৃদ্ধি পাবে। চিন্তা করো তো, এরকম একটা আইটেম মানে এরকম একটা লেনদেন কিরকম হতে পারে? বেতন বকেয়া আছে, রাইট? এই যে আমি বললাম বেতন বকেয়া আছে, তাহলে বেতন নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পেলে ওই হ্রাস পায়, তার মানে এখানে ওই উপাদান কমে গেছে। আবার বেতন বকেয়া আছে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু পে দিস স্যালারিজ পেয়েবল, ইউ হ্যাভ টু পে, মানে তোমার এই বকেয়া বেতনটা আজও কালো পরিশোধ করতে হবে। যেহেতু এখনো পরিশোধ করনি, তাই এটা তোমার দায়, তার মানে এল উপাদানটি বৃদ্ধি পেয়েছে, রাইট? আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ধরো তুমি বিক্রি করেছো, তাহলে বিক্রি দ্বারা তোমার কি হয়েছে? আয় বৃদ্ধি পাইছে। আর রেভিনিউ মানে আয় বৃদ্ধি পেলে ওই বৃদ্ধি পায়। আবার পরেরটা কি আছে? খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। খরচ বৃদ্ধি, যেমন বেতন প্রদান করেছো, বেতন ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে মাত্র এই যে 7টা আইটেম বুঝাইলাম যে হিসাব সমীকরণের উপাদানগুলোর একটার সাথে আরেকটার কি আছে? কোরিলেশন আছে, সম্পর্ক আছে। অর্থাৎ একটা হ্রাস বৃদ্ধি আর একটা হ্রাস বৃদ্ধিকে প্রভাবিত করে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে হিসাব সমীকরণের উপাদানের উপর অবশ্যই প্রভাব ফেলে। কি প্রভাব ফেলে? লেনদেনগুলো। কোন উপাদান বৃদ্ধি পায়, কোন উপাদান হ্রাস পায়, এইটাই আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি, রাইট? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন স্ক্রিনে যেই ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা কিন্তু আমরা
অলরেডি করেছি। বলতে পারো এই ছকটা আমরা কোথায় করেছি? এই ছকটা আমরা করেছিলাম লেনদেন কিনা, ঘটনা থেকে লেনদেনগুলোকে যাচাই করার জন্য, বা কোন কোন ঘটনার লেনদেন সেগুলো ব্যাখ্যা করো। আমরা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা দিয়েছিলাম। এই অঙ্কগুলো, এই গাণিতিক সমস্যাগুলো কিন্তু আমরা এর আগে করেছিলাম, রাইট? তো এখন আমরা যদি একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই যে ছকটা, এই ছকের মাধ্যমে আমরা লেনদেন কিনা সেগুলো যাচাই করেছি, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু কারণ লিখেছিলাম। মনে আছে কিনা তোমাদের যে আধুনিক পদ্ধতি মানে সমীকরণ পদ্ধতিতে এই ঘটনাটি লেনদেন, কারণ এখানে এ বৃদ্ধি পেয়েছে, এখানে এল হ্রাস পেয়েছে, এখানে ওই হ্রাস পেয়েছে, বা এখানে এ হ্রাস পেয়েছে, এরকম ভাবে আমরা ব্যাখ্যা করেছিলাম, তাই না? তো এই যে আমরা ব্যাখ্যাগুলো করেছিলাম, ঠিক এভাবেই আমরা এখন হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবগুলো দেখাবো, তবে ছকটা একটু ভিন্ন হবে। এবং এই ছক নিয়ে কিন্তু অনেক জটিলতা আছে। আমরা প্রায় হিসাব বিজ্ঞানের এই হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবগুলো যখন আমরা দেখাইতে যাই, আমরা কিন্তু একটু প্রবলেমে পড়ি। তা আজকের ক্লাসটা ভালোভাবে যারা দেখবা, ইনশাল্লাহ তাদের এই প্রবলেম হবে না। তাহলে আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্বাভাবিকভাবে আমাদের কিন্তু একটা কথা এসে যায় যে তাহলে আমরা ছকটা কিভাবে করব, রাইট? এখানে কিন্তু একটা প্রশ্ন আমাদের এসেই যায় যে আমরা ছকটা তাহলে কিভাবে করব। আমরা যে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব, যদি এটা আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্ন চায়, তাহলে এই ছকটা আঁকার ব্যাপারে কিন্তু একটু জটিলতা আছে। খুব সাবধানতার সহিত ছকটা আঁকতে হবে, কারণ এখানে উদ্দীপকের প্রশ্ন একটু ঘুরাই দিলে ছকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেই বিষয়টা এখন তোমাদেরকে আমি বুঝাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে এখন যেই ছকটা আসছে, আমাদের সামনে এখন যেই ছকটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ছকের মাধ্যমে আমরা হিসাব সমীকরণে উপাদানের উপর প্রভাব দেখাবো, রাইট? এই ছকে প্রথমে হবে তারিখ, পরে হবে হিসাব খাত। আমরা হিসাব খাতগুলো কিন্তু লেনদেন থেকে আইডেন্টিফাই করা ইতিমধ্যে শিখেছি। যারা লেনদেন থেকে হিসাব খাত আলাদা করা এখনো শিখতে পারোনি বা বুঝতে পারোনি, আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে প্লে লিস্টে হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়ের একটি ক্লাস আছে, হিসাব খাত ও হিসাব শ্রেণী, ওটা দেখো। তাহলে লেনদেন থেকে হিসাব খাতগুলো তোমরা আলাদা করতে শিখতে পারবা। আর এখানে এই ছকের শেষের যে অংশটা থাকবে সেটা হলো হিসাব সমীকরণের প্রভাব। অর্থাৎ এখানে আমরা লিখবো এ বৃদ্ধি বা ওই হ্রাস, এল বৃদ্ধি ও ওই হ্রাস, এভাবে আমরা লিখবো। প্রথমে লিখবো তারিখ, পরে এখানে হিসাব যে দুইটা খাত আছে, এরপর আমরা প্রভাবটা দেখাবো। এখন এখানে কিন্তু একটু জটিলতা আছে। কি জটিলতা? ছক এইটা যে সবসময় থাকবে তা না। আমরা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামনে ভালো করে খেয়াল করো, তোমাদের সামনে যে একটা লেখা আসছে, সেই লেখাটি তোমরা মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করো, না হলে কিন্তু তোমরা জটিলতায় পড়বে। হিসাব সমীকরণে বা হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাও। প্রশ্নটা যদি এরকম আসে, আবারও বলতেছি, হিসাব সমীকরণে বা হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাও, বা সমীকরণের উপর প্রভাব দেখাও, অথবা হিসাব সমীকরণের উপাদানগত প্রভাব পরিবর্তন দেখাও, অথবা হিসাব সমীকরণের উপাদানের হ্রাস বৃদ্ধি দেখাও। যদি এই ধরনের কোশ্চেন থাকে, দেন আমরা কিন্তু এই ছকটা ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও রিপিট করতেছি, খেয়াল করো। উদ্দীপকের প্রশ্নটা যদি এরকম থাকে, হিসাব সমীকরণের প্রভাব দেখাও, বা হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাও, বা সমীকরণের উপর প্রভাব দেখাও, বা হিসাব সমীকরণের উপাদানগত পরিবর্তন দেখাও, বা হিসাব সমীকরণের উপাদানের হ্রাস বৃদ্ধি দেখাও। যদি প্রশ্নটা এরকম থাকে, দেন আমরা এই ছকটা ব্যবহার করব। এই ছকের মাধ্যমে আমরা হিসাব সমীকরণের উপাদানের প্রভাবগুলো দেখাবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, তবে যদি প্রশ্নটা এরকম থাকে
হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও, বা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিস্তারিত দেখাও, বা একটি টেবুলার ছক তৈরি করো, বা লেনদেনগুলো থেকে একটি সামারি ছক তৈরি করো, বা লেনদেনগুলো থেকে একটি বিবরণী ছক তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও রিপিট করতেছি, তোমরা খেয়াল করো। হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাও, বা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিস্তারিত দেখাও, বা একটি টেবুলার ছক তৈরি করো, বা লেনদেনগুলো হতে একটি সামারি ছক তৈরি করো, বা বিবরণ ছক করো। দেন কিন্তু এই বড় ছক করতে হবে। বন্ধুরা, এটা কিন্তু বড় ছক, আর এটা কিন্তু ছোট ছক। এটা হলো ছোট ছক, এটা হলো বড় ছক। আবারও আমি বলতেছি, এখানে খুব কেয়ারফুল থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা। যদি এই ধরনের কথাগুলো থাকে তখন আমরা এই ছোট ছকের মাধ্যমে হিসাব সমীকরণের উপাদানের প্রভাব দেখাবো। আর যদি এই কথাগুলো থাকে, এই যে কথাগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেন আমরা এই বড় ছকটা করব। আমাদের প্রশ্নে এই বড় ছকটা বেশি আসে, ছোট ছকটাও আসে, তবে কম আসে। এখন বড় ছক চাইলো আমরা ছোট ছকে লিখে দিলাম, বা ছোট ছকে চাইলো আমরা বড় ছকে লিখে দিলাম, দেন কিন্তু আমাদের প্রশ্নটা কি হবে? ভুল হবে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করব, এই ছকের ব্যাপারে জটিলতা যাতে নিরসন হয়, আজকের ইউটিউবের লাইভ ক্লাস শেষে আমার চ্যানেলে এই ক্লাসটা তোমরা আবার দেখবা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে আসছি একটি গাণিতিক সমস্যা। ঠিক আছে বন্ধুরা, আমাদের স্ক্রিনে তোমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছ, এবং এই উদ্দীপকের আলোকে হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব আমরা দেখব। আমরা অলরেডি ছকটা এঁকেছি, তোমরা ছকটা দেখতে পাচ্ছ ডান পাশে, আর বাম পাশে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, তোমরা সেটাও শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ। আমি এখন লেনদেনগুলো পড়ব, এবং এই লেনদেনগুলোর আলোকে কিভাবে হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখানো যাবে বা দেখাতে হবে, এই ছকের মাধ্যমে আমি এটা তোমাদেরকে ভালো করে দেখাবো। তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমি লেনদেনগুলো পড়তেছি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে লেনদেনগুলো খেয়াল করো। জুন মাসের 1 তারিখ মূলধন বাবদ নগদ ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ব্যবসায়ের মালিক নগদ ৮০,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তাহলে এখানে দুটো হিসাব খাত আছে, আমরা হিসাব খাতগুলো আইডেন্টিফাই করি। একটা হলো মালিক নগদ টাকা নিয়ে আসছে, তাই নগদান হিসাব একটি হিসাব খাত। আরেকটি হলো ব্যবসায়ের মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে, তাই মূলধন একটা হিসাব খাত। তার মানে আমরা দুইটা হিসাব খাত আইডেন্টিফাই করলাম। এখন আমাদের হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাতে হবে, অর্থাৎ কোন উপাদানটি বৃদ্ধি পেয়েছে এখানে, আর কোন উপাদানটি এখানে হ্রাস পেয়েছে, নাকি দুটো উপাদানই বৃদ্ধি পেয়েছে, নাকি দুটো উপাদানই হ্রাস পেয়েছে। আমরা জানি এই যে নগদ, এটা এ শ্রেণীর, মানে এটা হিসাব শ্রেণী হলো এ, মানে এটা হিসাব সমীকরণের এ নামক উপাদানে প্রভাব ফেলবে। যেহেতু ব্যবসায় মালিক নগদ টাকা নিয়ে আসছে, তাই এখানে এ বৃদ্ধি পাবে, রাইট? এখানে এ বৃদ্ধি পাবে। আর মালিক যেহেতু বিনিয়োগ করেছে, তাই ব্যবসায় মূলধন বৃদ্ধি পেয়েছে, আর মূলধন ওই অংশ, তাই এখানে ওই বৃদ্ধি পেয়েছে। আমরা এটা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা এই লেনদেনটা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাই দ্বিতীয় লেনদেন। আমাদের দ্বিতীয় লেনদেনটি আছে ব্যবসায়ে ব্যাংকে হিসাব খোলা হলো ৫,০০০ টাকা। তাহলে এখানেও দুটো হিসাব খাত আছে। সবসময় যে দুটো হিসাব খাত থাকবে এরকম না, তিনটা হিসাব খাত থাকতে পারে, চারটা হিসাব খাতও থাকতে পারে। তবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী টাকার অঙ্ক সমপরিমাণ একটা ডেবিট হবে, টাকার অঙ্ক সমপরিমাণ একটা ক্রেডিট হবে। আর ডেবিট ক্রেডিট নির্ণয় এটা আমি সামনে শেখাবো, আজকের টপিকের বিষয় না। আমাদের আজকের টপিকের বিষয় হলো হিসাব সমীকরণ উপাদানের উপর প্রভাব। তাহলে ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে টাকা বাড়ছে, রাইট? তাহলে ব্যাংকে যেহেতু টাকা বাড়ছে, এখানে একটা হিসাব খাতের নাম হবে শিক্ষার্থী বন্ধুরা ব্যাংক হিসাব, আর ব্যাংকে আমরা নগদ টাকা রাখছি, তার মানে আরেকটা হিসাব খাত হবে নগদান হিসাব। তাহলে এই যে দুইটা হিসাব খাত, এখানে ব্যাংকে আমাদের টাকা বাড়ছে, তার মানে এ বৃদ্ধি পেয়েছে, আবার নগদ টাকা হ্রাস পেয়েছে, তাই ওই এ হ্রাস পেয়েছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা পরের লেনদেনটা যাই। ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, আমাদের লেনদেনটা হলো ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। তাহলে এই লেনদেনটাও
আমাদের দুটো হিসাব খাত আছে, একটা হলো অফিস সরঞ্জাম হিসাব একটা হিসাব খাত, আর যেহেতু টাকা তুমি পরিশোধ করোনি তার মানে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, প্রদেয় একটি হিসাব। অফিস সরঞ্জাম এটি এ ক্যাটাগরি, অর্থাৎ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে মানে এ বৃদ্ধি পেয়েছে এই লেনদেনের দ্বারা, এবং প্রদেয় হিসাব এখানে বৃদ্ধি পেয়েছে, তোমার টাকাটা পরিশোধ করতে হবে, তার মানে আমরা বলতে পারি এল এখানে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা পরের লেনদেনে যাই। নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো। নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো। নগদে নিরীক্ষা কার্য এখানে বন্ধুরা কি হয়েছে? সম্পাদন করা হয়েছে। নিরীক্ষা কার্যটা কি শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো। নিরীক্ষা কার্য হলো অডিট সার্ভিস। আমরা যখন চুল কাটতে যাই নাপিতের কাছে বারবার শপে, তো নাপিত আমাদের চুল কেটে দেয়, অর্থাৎ আমাদের চুল কাটা সেবা সে দিছে, এটা তার জন্য আয়। আমরা যখন উকিলের কাছে যাই, উকিল আমাদের ওকালতি সেবা দেয়, এটা তার আয়। তো এই ব্যবসার মালিক হলো একটা সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি একটি অডিট ফার্মের মালিক, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করে মানে নিরীক্ষা করে, আর এই নিরীক্ষা বাবদ সে টাকা পায়। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে তাদের নিরীক্ষা সেবা আয় হয়েছে। তার মানে এখানে একটা হিসাব খাত হলো নিরীক্ষা সেবা আয়, আরেকটি হিসাব খাত হলো যেহেতু টাকাটা নগদে পেয়েছে নগদান হিসাব। তাহলে দুটো হিসাব খাত পেলাম আমরা, একটা হলো নগদান হিসাব শিক্ষার্থী বন্ধুরা, আর একটা হলো নিরীক্ষা আয় বা সেবা আয়। এখন নগদান হিসাব এর দ্বারা কি হয়েছে? হিসাব সমীকরণের এ নামক উপাদানটি বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে আমরা জানি আয় হলো ওই অংশ, তার মানে ওই এখানে বৃদ্ধি পেয়েছে। পরের লেনদেনে যাই। ব্যাংক হতে লোন নেওয়া হলো। ব্যাংক হতে লোন নিয়েছে, তার মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদান হিসাব, আর ব্যাংক থেকে লোন নিয়েছে এই টাকা আমাদের পরিশোধ করতে হবে, তার মানে ব্যাংক ঋণ হিসাব। তাহলে দুটো হিসাব খাত আমরা পেলাম, একটা হলো আমাদের নগদান হিসাব আর একটা হলো আমাদের ব্যাংক লোন হিসাব। এখন নগদান হিসাব অবশ্যই এটা এ বৃদ্ধি পেয়েছে, আর ব্যাংক লোনের টাকা আমরা এখনো পরিশোধ করি নাই, তার মানে আমরা বলতে পারি এখানে পরিশোধ করতে হবে, আমাদের দায় বৃদ্ধি পেয়েছে মানে এল বৃদ্ধি পেয়েছে। পরের লেনদেনে যাই আমরা। ধারে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো। খেয়াল করো বন্ধুরা, এই 10 তারিখে যখন আমরা নিরীক্ষা সেবা দিয়েছিলাম আমাদের কিন্তু টাকাটা নগদে দিয়ে দিয়েছে, কিন্তু এই 15 তারিখ আমাদের টাকাটা কি করছে? নগদে দেয় নাই, টাকাটা বাকি রাখছে। তার মানে যেই প্রতিষ্ঠানে আমরা এই নিরীক্ষা সার্ভিসটা দিয়ে এসেছি ওদের কাছে আমরা টাকা পাবো, আর যাদের কাছে আমরা টাকা পাই তারা হলো আমাদের দেনাদার মানে প্রাপ্য হিসাব। তাহলে এখানে দুইটা হিসাব খাত, একটা হলো প্রাপ্য হিসাব একটা, আর একটা যেহেতু টাকাটা আমরা নগদে পাই নাই তার মানে এখানে নিরীক্ষা হিসাব একটা। তাহলে প্রাপ্য হিসাব এটা অবশ্যই এ ক্যাটাগরি মানে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আর নিরীক্ষা আয় এর দ্বারা ওই মানে কি মালিকানা সত্ত্ব উপাদানটি বৃদ্ধি পেয়েছে। আমরা পরের লেনদেনে যাই। অফিসের কর্মচারীদের বেতন দেওয়া হলো। তাহলে বেতন দিয়েছি, বেতন একটা হিসাব, আর নগদে বেতন দিয়েছি নগদান একটি হিসাব। বেতন হিসাব কি? এটি ব্যয়, আর ব্যয়ের কারণে কি হয় শিক্ষার্থী বন্ধুরা? মালিকানা সত্ত্ব হ্রাস পায় মানে ওই হ্রাস পায়। আর নগদে যেহেতু বেতন দিয়েছি, ব্যবসা থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে মানে এ নামক উপাদানটি হ্রাস পেয়েছে। আমরা পরের লেনদেনে যাই। ঘর ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। তার মানে ঘর ভাড়া একটা হিসাব, আর এই ঘর ভাড়াটা আমরা কিভাবে প্রদান করেছি? চেকে। তার মানে চেক মানে এখানে ব্যাংকের সংশ্লিষ্টতা, ব্যাংক আসবে, আর একটা হিসাবের নাম ব্যাংক হিসাব। তাহলে ঘর ভাড়া হিসাব অবশ্যই এটা একটা ব্যয়, আর ব্যয় হলে শিক্ষার্থী বন্ধুরা মালিকানা সত্ত্ব কমে যায়। আর ব্যাংক হিসাব এটি একটি সম্পদ জাতীয় হিসাব, এখানে সম্পদ আমাদের কি হয়েছে? হ্রাস পেয়েছে, কারণ ব্যাংকের টাকা আমাদের চেক দেওয়ার কারণে ব্যাংকের টাকা কমে যাবে মানে হিসাব সমীকরণের এই উপাদানটি হ্রাস পাবে। ধারে ক্রয়কৃত অফিস সরঞ্জামের মূল্য পরিশোধ করা হলো। আমরা পূর্বে যে অফিস সরঞ্জাম কিনেছিলাম তাদের টাকা আমরা কি করছি? পরিশোধ করছি। তার মানে তারা আমাদের কি ছিল? পাওনাদার। ওই যে আমাদের মনে আছে 6 তারিখ যে আমরা ধারে অফিস সরঞ্জাম কিনেছিলাম ওখানে তাদের টাকা বাকি রেখেছিলাম, পাওনাদার। তাহলে মানে পাওনাদারের পাওনা টাকা পরিশোধ করছি। তাহলে একটা হিসাব খাত হলো প্রদেয় হিসাব, আর আমরা এই টাকাটা কিভাবে দিয়েছি? নগদে দিয়েছি, তাহলে নগদান হিসাব। আমাদের এখানে দায় হ্রাস পেয়েছে কারণ প্রদেয় হিসাব আর নাই, তারা আর বলতে পারবে না আমাদের সরঞ্জামে টাকা দেন, আমরা তাদেরকে ক্লোজ করে দিয়েছি মানে তাদের টাকা পরিশোধ করে দিয়েছি। তার মানে এল হ্রাস পেয়েছে, আর নগদ টাকা আমাদের অবশ্যই এখানে কি হয়েছে বন্ধুরা? হ্রাস পেয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস আমি এই যে তোমাদেরকে হিসাব সমীকরণের উপাদানের প্রভাব এই ছোট ছকে কিভাবে করবে, আই থিঙ্ক আই হ্যাভ ট্রাইড
মাই লেভেল বেস্ট টু এক্সপ্লেন ইউ উইথ এ বেটার ওয়ে। এর চেয়ে বেটার ওয়েতে আমার বিশ্বাস যে আর কেউ বুঝাতে পারবে না, কারণ আমি যে তোমাদের হুসাইন স্যার, রাইট? তাহলে এই ক্লাসটা তোমরা যারা বুঝবে না, এই ক্লাসটা কিন্তু আবার দেখবা, ঠিক আছে বন্ধুরা? রাইট, ক্লাস কিন্তু আমাদের এখনোই শেষ হয়নি। শিক্ষার্থী বন্ধুরা এখন ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। তোমরা নিচে নিচে কোনায় দেখো, এই যে নিচে কোনায় দেখো, একটু কোনায় দেখো, কোনায় একটি আমি নিয়ে আসছি, দেখো এই যে নিচে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই যে পাশে একটা ছক দেখতে পাচ্ছ, এই যে নিচে দেখো, নিচে একটা পাশে যে ছক দেখতে পাচ্ছ, এই আমি যে মাত্র যেটা করলাম সেটা হলো কিন্তু ছোট ছক। অর্থাৎ প্রশ্নটা যদি এরকম আসে যে হিসাব সমীকরণের উপাদানের উপর প্রভাব দেখাও, তখন কিন্তু ছোট ছক হবে। কিন্তু তোমাদের যদি প্রশ্নটা বলে যে একটি টেবুলার ছক তৈরি করো, বা একটি সামারি ছক তৈরি করো, বা একটি বিবরণ ছক তৈরি করো, বা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিস্তারিতভাবে দেখাও, তখন কিন্তু আমাদের এই যে ছকটা, এই যে বড় ছক, এই বড় ছকের মাধ্যমে আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। তখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এই ছোট ছকে আর দিতে পারবো না, এটা সেই বড় ছক। এই প্রশ্নটাই আমরা এই বড় ছকের মাধ্যমে এখন দিয়েছি। আর এই বড় ছক কিভাবে করেছে আমি কিন্তু এটার আজকে কোনো অ্যান্সার দেবো না, বুঝাবো না। কেন বলতো? কেন? কারণ এই হিসাব সমীকরণের লেনদেনের প্রভাবের উপর আমার স্পেশাল একটা ক্লাস আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, এই যে আমার ইউটিউব চ্যানেল আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখনই আমার ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো, ওখানে আমার প্লে লিস্ট করা আছে। তোমরা যখন এই যখন আমার চ্যানেল চলে আসে, এই যে দেখো প্লে লিস্ট, এই প্লে লিস্টে আমি এখন ক্লিক করলাম। প্লে লিস্টে যখনই ক্লিক করবা, দেখবা এখানে লেখা আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। এই যে আমি ক্লিক করলাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। এখানে দেখো, যখনই আমি এটা দেখো, এখানে তোমরা যদি একটু খেয়াল করো, এই যে দেখো এখানে অনেকগুলো কিন্তু এখানে ভিডিও আছে। এই যে ভিডিওটা টেবুলার ছক, এই যে তোমাদের সামনে এখন চলে আসবে টেবুলার ছক শিক্ষার্থী বন্ধুরা। এই যে টেবুলার ছক, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, এই যে টেবুলার ছক, এই টেবুলার ছকটা, এই যে কিভাবে টেবুলার ছকটা আমরা করব, এখানে বিস্তারিতভাবে শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে। আমার বিশ্বাস তোমরা যদি এটা খেয়াল করো, তোমরা সহজেই কিন্তু এটা বুঝতে পারবা। আর আমি তোমাদেরকে অনুরোধ করব, এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমরা এই যে লেনদেনের আলোকে এই যে হিসাব সমীকরণের উপর বিস্তারিত প্রভাব কিভাবে দেখাবে, এটা আমি দেখাইছি। তো এই জন্য আর আমি আজকে এটা আর দেখাইলাম না। তাহলে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমার ক্লাসটি আমার সাথে এতক্ষণ ছিলা, আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নিচে দেখো, নিচে আমার ইউটিউব চ্যানেলের দেওয়া আছে, ওখানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখো, যাতে করে আমি হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের আরো ভালো ভালো অসাম কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর এপাশে দেখো, আমার একটি ফেসবুক পেজ দেওয়া আছে, তানজিরুল হাসান রাব্বি লেখা। ওখানে যদি তোমরা লাইক দিয়ে রাখো, তাহলে এই ক্লাসের লিঙ্কটা পাবা, আরো অনেক ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আর আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।